হ্যাঁ, কোন নির্বাচন আগে কোন নির্বাচন পরে সেটা নিয়ে বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে নানা বিষয়ে দ্বিমত থাকবে, বা দ্বিমত থেকে মানে মতনৈক্য হবে গণতন্ত্রে, কিন্তু মতান্তর হবে বলে আমার মনে হয় না। ৫৪ বছরে এরকম ঐক্যমত তো আমরা, এরকম চেষ্টা তো আমরা দেখিনি। ধরেন ৭২-৭৩ তো আমাদের একেবারেই শিশুবেলা, আমার মনে নাই, বই পড়ে পড়েছি, কিন্তু ৯০-এর গণঅভ্যুত্থানের পর তো আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের দেওয়া অঙ্গীকার ৩ জোটের রূপরেখা ভঙ্গ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বিকল্প পাচ্ছি না, কিন্তু অন্য উপদেষ্টাতে তো বহু যোগ্য বিকল্প আছে। আমি বহু আগে বলেছি প্রত্যেক রাজনৈতিক দল থেকে একজনকে নিতে হবে, যে স্যাক্রিফাইস করবে যে এরপর নির্বাচন হলে ৫ বছর আমি আর এমপি ইলেকশন করবো না, মন্ত্রী হব না, কিন্তু দেশকে একটা সার্ভিস দিই। বিশেষ করে আর কয়েকদিন পরই ২১শে ফেব্রুয়ারি আমরা পালন করব আমাদের চরম গর্বের। ভাষার জন্য কোনো জাতি রক্ত দিয়েছে আর কোনো রেকর্ড নাই, আমরা এই রক্ত দিয়েছি। সেই ভাষার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করি। সালাম, জব্বার, বরকত, শফিক সহ না জানা ভাষা শহীদদের প্রতি। এবং ভাষা আন্দোলনে একটি স্বাধীন ছাত্র আন্দোলন যেভাবে সেদিন নেতৃত্ব দিয়েছিল, বিশেষ করে ভাষা আব্দুল মতিন, গাজীউল হক সহ, ইভেন ওই পাকিস্তানের সংস্কারের সময় ভাষা আন্দোলনে আমাদের মহিলাদের যে নেতৃত্ব ছিল। এই প্রসঙ্গে বলি, বর্তমান শ্রদ্ধেয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাহেব, তার বাবা যেরকম আমাদের আইন জগতের কিংবদন্তি, গণতন্ত্র আইনের শাসন আন্দোলনের ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদ, তার মাও ডক্টর সুফিয়া আহমেদ, উনিও ওই সময় ভাষা সৈনিক ছিলেন। এবং ১৪৪ ধারা মিছিল যারা ব্রেক করেছিল পাকিস্তানি নুরুল আমিনের রক্তচক্ষুকে উপেক্ষা করে, আপনি কল্পনা করুন ৫২ সালে সেই পশ্চাৎপদ রক্ষণশীল ধর্মান্ধদের সমাজেও আমাদের বর্তমান প্রধান বিচারপতি মাননীয় সৈয়দ রেফাত আহমেদের মা, এরকম আরো অসংখ্য ঢাকা মেডিকেলের ছাত্রীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বোনেরা, কামরুনেসা একজন আছে যার নামে স্কুলই হয়েছে, তো সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আমি আসলে আপনার এই টপিকসে আমি খুব বেশি মানে গুরুত্ব দেই না। কারণটা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন দলের বিভিন্ন মত থাকবে, সব দল এক সুরে কথা বলবে, তাহলে তো আর গণতন্ত্র হলো না, তাহলে তো শেখ হাসিনার ফ্যাসিস্ট হলো অথবা শেখ মুজিবের বাকশাল হলো। তো সুতরাং আপনার এখানে বিএনপি জামাত, গতকালও আমাদের একটি মহান জাতীয় ঐক্যমত হয়েছে। বিএনপির শ্রদ্ধেয় মহাসচিব, জননেতা, অত্যন্ত সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে গেছেন, জামাতেরও নেতৃত্ব গেছে, অন্যান্য ইসলামী দলগুলোর নেতৃত্ব গেছে, গণতন্ত্র মঞ্চ মাহমুদুর রহমান মান্নার মতো নেতার নেতৃত্বে গেছে, তারুণ্যের প্রতীক নুরুল হক নূর গেছে, গণ অধিকার, অন্যান্য দল গেছে, ইভেন ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই বিপ্লবের অন্যতম নায়ক, তারাও গিয়েছে। এবং মোরালের সব দল কিন্তু কোনো খুব বেশি বিষয় গভীর দ্বিমত হয়েছে, এগুলো অনেক সময় মিডিয়ার হাইপ তৈরি করে, সেটা আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, কোন নির্বাচন আগে কোন নির্বাচন পরে সেটা নিয়ে বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে নানা বিষয়ে দ্বিমত থাকবে, বা দ্বিমত থেকে মানে মতনৈক্য হবে গণতন্ত্রে, কিন্তু মতান্তর হবে বলে আমার মনে হয় না। কারণ এই রাজনৈতিক দলগুলি আবার ফ্যাসিবাদের প্রত্যাবর্তন, আওয়ামী লীগ সহ শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতের মানে হিন্দুত্ব ভারত, অর্থাৎ মোদির যে RSS মোদির যে ভারত, সাম্প্রদায়িক ভারত, সেই ভারতের বিরুদ্ধে লড়াই সংগ্রামে কিন্তু আমরা এর আগেও দেখেছি জাতীয় ঐক্যমত, বামপন্থী কমিউনিস্ট পার্টির নেতা থেকে শুরু করে ইসলামী আন্দোলনের মৌলানা মামুনুল হক সাহেবও একই টেবিলে একই মঞ্চ শেয়ার করেছে। তো এটি আমাদের জন্য শক্তির দিক। এখন যে কথাটি কালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি হাজারো শহীদের রক্তের উপর ২৫,০০০-এর বেশি আহতদের আত্মনাদের আহাজারির মধ্যে সমস্ত রাজনৈতিক দল, ছাত্র জনতার সমর্থনে, ভালোবাসায়, মানুষের আস্থা বিশ্বাসে সিক্ত হয়ে তিনি এই দায়িত্ব পালন করছেন। এবং কালকে মৌলিক যে বিষয়গুলো বলেছেন অত্যন্ত গণতান্ত্রিক বিষয়। উনি বলেছেন যে প্রত্যেকবারই আমার সঙ্গে বসতে হবে তাও কথা নাই, আপনারা নিজেরা বসবেন, এবং ওই যে জাতীয় ঐক্যমত কমিশন যেটা হয়েছে বলেছে ওখানে অসংখ্য টেলিফোন থাকবে, অংশীজনেরা প্রশ্ন করবে,
এবং ওনার এই ভাইস চেয়ারম্যান হিসেবে তো ইয়েকে দেওয়া হয়েছে আলী রিয়াজ সাহেবকে, এবং উনিও বলছেন যে আলাদা আলাদা করে। আলী রিয়াজ না, আলী রিয়াজ ব্যক্তিগতভাবে না, 6 সংস্কার কমিশনের চেয়ারম্যানরা ভাইস চেয়ারম্যান সদস্যের কমিটি, শুধু আলী রিয়াজ না। আলী রিয়াজ তো সংবিধান সংস্কার কমিটি, বিচার বিভাগ সংস্কার কমিটি, প্রশাসন, দুদক এবং নির্বাচন সংস্কার কমিটি, প্রথম যে 6টা করেছিলেন। তো তারা আছেন, এটা তো অত্যন্ত ভালো দিক। বাংলাদেশে ধরেন মুক্তিযুদ্ধের পরে 54 বছরে এরকম ঐক্যমত তো আমরা, এরকম চেষ্টা তো আমরা দেখিনি। ধরেন 72-73 তো আমাদের একেবারেই শিশুবেলা, আমার মনে নাই, বই পড়েছি। কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের পর তো আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের দেওয়া অঙ্গীকার 3 জোটের রূপরেখা ভঙ্গ করেছে, এবং যার ফলে আমরা কখনই গণতন্ত্রের পথে আমাদের যাত্রা সুগম করতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও। কাজে এইবার অন্তত হ্যাঁ প্রশ্ন উঠতে পারে যে নির্বাচিত সরকার এসে না মানলে সেটা তখন জনগণ নির্বাচিত সরকারের সঙ্গে বুঝে নেবে। আমি যে কথাটা প্রায় বলি, আপনাদের সেই উদ্দেশ্যেই টপিকগুলো করা দরকার, যে বাংলাদেশের মানুষ যেন অতীতে যে ভুলগুলো করেছে তাদের গণতন্ত্র অধিকার, তাদের দেশপ্রেম কোনো নেতা নেত্রীর কাছে যেন বন্ধক না দেয়। যখনই নাগরিকরা নাগরিক না থেকে দলীয় সাপোর্টার হবে, কোন রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধাভাজন হবে, ভালোবাসবে, সেটা ঠিক আছে। কিন্তু যখন দলদাস নেতা কর্মী হয়, যেটা আওয়ামী লীগের হয়েছে, এখনো তাদের মধ্যে কোনো বোধোদয় নেই, অনুশোচনা নাই, রিমোর্স নাই। এখনো তারা মনে করে শেখ হাসিনা যে পালিয়ে গেছে এটাও নাকি বীরের কাজ, মানে অদ্ভুত এক দল। তো সে কারণেই বাংলাদেশের জনগণ যতক্ষণ অতন্দ্র প্রহরীর মতো থাকবে, নাগরিক তার নাগরিক অধিকার বজায় রাখবে এবং তার গণতন্ত্র, তার ভোটের অধিকার, তার বাক স্বাধীনতা কারো কাছে বন্ধক দেবে না, রাজনৈতিক দলগুলোকেও প্রশ্নের মধ্যে রাখবে। এবং আরো সংস্কার, সবচেয়ে বড় যেটা দরকার, আমাদের রাজনৈতিক যে পলিটিক্যাল রাজনৈতিক যে পরিমণ্ডল আছে, সেখানে ওই গতানুগতিক সব নেতা এক নেতা জানে আমরা কিচ্ছু না, এই যে এক নেতা কেন্দ্রিক, এক পরিবার কেন্দ্রিক, এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং গত 54 বছরে আমাদের যেটা নিদারুণ প্রবলেম হলো, আমার সামনে ছিল, আমার টেবিলে, অন্য টেবিলে আছে বোধহয়, জাতিসংঘের যে রিপোর্ট, এটা তো একটা ইউনূস সাহেব উদ্যোগটা নিয়ে অসাধারণ কাজ করেছে, যে কেউ মানুক না মানুক একটা ওয়েল ডকুমেন্টেড হয়ে থাকলো কিভাবে শেখ হাসিনা বিচার বিভাগকে, প্রশাসনকে, পুলিশকে, সরি মিডিয়াকে আজ্ঞাবহ করে দলদাসে পরিণত করেছে। এবং যে কাজটি 72-এ করা উচিত ছিল তদানীন্তন সরকারের, মুক্তিযোদ্ধাদের তালিকা, শহীদদের তালিকা, স্বাধীনতা বিরোধীদের তালিকা, এবং আমাদের মুক্তিযুদ্ধের মেইন যে দলিল সংবিধান, সেটাকে আরো প্রো পিপল করা। তো তার বদলে এইবার তো এই ভুল থেকে আমরা শিক্ষা নিচ্ছি, এবং রাজনৈতিক দলগুলো তো এই ব্যাপারে কোনো দ্বিমত করেনি। তারাও বলেছে হার্ড কপিগুলো ওনারা দিতে পারেননি, আমার বিবেচনা এটা দেওয়া উচিত ছিল সব রাজনৈতিক দলগুলোকে। তো আমি আশা করি আজকালের মধ্যে পেয়ে যাবে। কারণ আমাদের সামনে বড় প্রশ্ন বিএনপি জামাত কি ভাবছে সেইটা না, আমাদের সামনে বড় প্রশ্ন বাংলাদেশ যেন আর লক্ষ্যচ্যুত না হয়, বাংলাদেশ যেন পথভ্রষ্ট না হয়। আমাদের দেশের শহীদরা আর কতবার রক্ত দেবে, কত মা তার আহাজারি করবে, কত স্ত্রী তার স্বামী হারাবে। কিন্তু সেটা তো বেড়ে আসার জন্যই তো সবাই পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, এবং সেই জন্য সেই পরামর্শে নির্বাচন থাকতে পারে, বাট কোন নির্বাচন আগে হবে, কোন নির্বাচন দিলে পরে হবে, সেই ধরনের। এবং সংস্কার, আসলে এই সরকার দিয়ে সংস্কার হবে কিনা সেটাও তো একটা প্রশ্ন উঠেছে, যে সরকারের যে কাঠামো, সে কাঠামো নিয়ে তো প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে সরকার যাদেরকে দিয়ে গঠন করা হলো উপদেষ্টা মণ্ডলী, তাদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে তো প্রশ্ন আছে। ঠিক আছে, সেই জন্য তো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আমরা আইনজীবী আমাদের, আপনি আমার পরিচয়টা ভুল দিয়েছেন, আমি বারের সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক না, সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক। বড় বোন তাসমিন রানা আপা আমাকে ভালো করে জানেন, এবং আমাদের বন্ধু ব্যারিস্টার জাকারিয়া সাহেবকে অভিনন্দন। তো সুতরাং এখানে তো এই নিয়ে দ্বিমত নাই। আমাদের প্রশ্নটা হচ্ছে, যদি উপদেষ্টারা দায়িত্ব পালন না করে, উপদেষ্টা বদল হবে। আমরা এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বিকল্প পাচ্ছি না, কিন্তু অন্য উপদেষ্টাতে তো বহু যোগ্য বিকল্প আছে। আমি বহু আগে বলেছি, প্রত্যেক রাজনৈতিক দল থেকে একজনকে নিতে হবে, যে স্যাক্রিফাইস করবে যে এরপর নির্বাচন হলে 5 বছর আমি আর এমপি ইলেকশন করব না, মন্ত্রী হব না, কিন্তু দেশকে একটা সার্ভিস দিই।
আমাদের তো কোনো কিছুই নেই, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বা জাতিসংঘ বলেছে, আর আমরা ভুক্তভোগী। আমরা আমাদের বিচার অঙ্গনে প্রতিনিয়ত এই সমস্যাগুলো মুখোমুখি হয়েছি গত 15 বছর, বা এখনো হচ্ছি। এখনো পরিবর্তন আকাঙ্ক্ষিত হয়নি। অন্তর্বর্তী সরকারের কাজের স্থবিরতা আছে, কিন্তু তার মানে তো এই না যে সব বন্ধ করে দিয়ে যেনতেনভাবে নির্বাচন করে দিয়ে বিদায় নিতে হবে। নো, এবারের ম্যান্ডেট তা না। এবারের ম্যান্ডেট উপদেষ্টারা ব্যর্থ হলে উপদেষ্টা বদল হবে, মন্ত্রণালয় বদল হবে, কিন্তু সেই প্রসঙ্গে তো কেউ প্রশ্ন তুলছে না। মানে এই বিষয়টা সবাই শুধু সংস্কার, নির্বাচন এগুলো নিয়ে এর মধ্যে তুলবে। গতকাল তো রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে তারা হার্ড কপি পড়ে আবার বসবে, তারা জোটগতভাবে বসবে, দলগতভাবে বসবে, কথা বলবে, এবং কেউ তো এখনো বলেনি। তো সুতরাং আমাদের বরং আপনাদের মতো বলিষ্ঠ সাংবাদিকদের আলাপ করা উচিত যে রাষ্ট্রের, আপনি এরপরে আরো, আমি তো সাধারণ মানুষ, আরো গুণীজনদের নিয়ে আসেন, নিয়ে এসে আলাপ করেন যে বিচার বিভাগে কি সংস্কার জরুরি, কোনটা 2 মাসের মধ্যে করা যায়, নির্বাচন সংস্কারে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কি যৌক্তিক সংস্কারগুলো দরকার, এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তো প্রস্তাব দিচ্ছে না। আমি তো আপনার এই টকশো বা দেশের বিভিন্ন টকশো বা অনলাইনে টকশো আমি বহুদিন বলেছি যে বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, ডান বাম মধ্যপন্থী ইসলামিক সব দলগুলো একটা বসে তারা একটা রোডম্যাপ দেয় না কেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, সে উদাহরণ অর্থে আমি বলছি, সে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, তার আগে আপনি এই সংস্কারগুলো করে দেন, সম্ভব, এই প্রস্তাবগুলো দেন। আপনি তো ওই যে একটা গান আছে, ববিতা লিপসিং করেছিল বহু আগে, আমার শিল্পীর নামটা মনে নেই, ক্ষমা চেয়ে নিচ্ছি, ইশারায় শীষ দিয়ে আর ওইভাবে ডেকো না আমাকে। তো ওরকম রাজনৈতিক দলের ক্ষমতা খেলার আর আমরা পার্টনার হতে চাই না, ইশারায় শীষ দিয়ে না। আপনি সরাসরি সংস্কারের পক্ষে মত দেন, সংস্কারের টাইম লিমিট বলেন, যাতে একটি দিনও এই সরকার বাড়তি সময় না নেয়, এবং দিনের শেষে আমাদের চূড়ান্ত লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, লেভেল প্লেইং, কালো টাকার মুক্ত একটি গণতান্ত্রিক নির্বাচন। ধন্যবাদ।